আসসালামু আলাইকুম, সবাইকে অ্যাকাউন্টিংয়ে স্বাগতম। আজকের ব্যাংক সমন্বয় বিবরণীর 4 নম্বর লেকচার, এবং আমি আশা করব আজকের ক্লাসের পরেই ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না। মানে ব্যাংক সমন্বয় বিবরণী টোটালি তুমি পারবে, খুব ভালোভাবেই পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো একটু শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা যদি কন্টিনিউ করো, তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীতে সৃজনশীল প্র্যাকটিসে আমরা বিগত কয়েকদিন ধরেই কিন্তু টানা ব্যাংক সমন্বয় বিবরণীর উপর ক্লাস নিয়েছি। তো আজকে হচ্ছে একেবারে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবো, ঢাকা বোর্ডের একটা কোশ্চেন প্র্যাকটিস করবো। আশা করি এর মাধ্যমে তোমার দেখা যাবে অনেক ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো একটু সবাই যারা যুক্ত হচ্ছে সবাইকে অনুরোধ করব যে একটু যদি লাইভটা শেয়ার করি, আমি যদি একটু সহযোগিতা করি ইনশাআল্লাহ তোমাদের জন্য। আমি বরাবরই আমার এখানে কোনো পেড কোর্স নাই, তোমরা জানো। আমি একেবারে সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জন্য ক্লাস এবং এক্সাম নেওয়ার চেষ্টা করি। মানে সবসময় তো কথা দিয়ে কথা রাখতে পারি না, যেহেতু চাকরি করি, আমাকে মানে ওয়ান হ্যান্ডে সব কিছু করতে হয়। তারপরে সর্বোচ্চ চেষ্টা করি তোমাদের ভালোর জন্য যেভাবে যা করার প্রয়োজন সবই করার। তো অলমোস্ট প্রতিদিনই ক্লাস নেওয়ার চেষ্টা করছি। সামনে যদি এইচএসসি পরীক্ষা, আমরা ব্যাংক সমন্বয় বিবরণীটা শেষ করি, আর্থিক বিবরণীর দিকে যাব। তো সবাইকে অনুরোধ করব, সবাই একটু লাইভটা যা যা জায়গা থেকে লাইভটা একটু দ্রুত লাইভটা শেয়ার করে দিই, যাতে করে বাকি যারা আছে এখনও ক্লাসে যুক্ত হয় নাই তারা যেন আমাদের সাথে আসলে ক্লাসটাতে যুক্ত হতে পারে। সবাইকে অনুরোধ করব লাইভটা একটু তোমরা শেয়ার করে দাও। সবাই একটু এটা কিন্তু আজকে 4 নম্বর ক্লাস, এবং আমি এটা একেবারে নির্দ্বিধায় বলতে পারি, একদম 1 থেকে 4 পর্যন্ত যারা ক্লাসগুলো করবে তাদের আশা করি এই ব্যাংক সমন্বয় বিবরণী তার কোনো সমস্যা থাকার কথা না। এবং যারা অলরেডি ক্লাস করছো তারা হয়তো এটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারো যে আসলে ভাই কতটুকু সত্য কথা বললাম। ক্লাসগুলো কন্টিনিউ করলে নিঃসন্দেহে তোমার এই দুর্বলতাগুলো কেটে যাবে। এবং আমাদের অ্যাকাউন্টিং আর ইউটিউব চ্যানেলে আলহামদুলিল্লাহ আমাদের মানে হচ্ছে অ্যাক্টিভিটিস বাড়ছে, মানে অনেকেই আমাদের সাথে নতুন করে কানেক্টেড হচ্ছে। আমাদের অ্যাকাউন্টিং আর ইউটিউব চ্যানেলেও কিন্তু তুমি তোমার সবগুলো ক্লাস আসলে পেয়ে যাবে, প্রয়োজনীয় যে ক্লাসগুলো তোমার প্রয়োজন। তো সবাইকে একটু অনুরোধ করব, সবাই যদি একটু সহযোগিতা করো, লাইভটা একটু শেয়ার করো, তাহলে হয়তো অনেকেই আমাদের সাথে আজকে ক্লাসটাতে যুক্ত হতে পারবে। এবং আমি চেষ্টা করব আজকে জাবেদা থেকে শুরু করে এককজের পদ্ধতি এবং উভয়জের পদ্ধতি, সবগুলো পদ্ধতি হালকা হালকা করে টাচ করে, যাতে করে এরপরে দরকার পড়ে আরেকটা ক্লাস নিব, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আজকের ক্লাসের পরে জন্য তোমার ম্যাক্সিমাম সমস্যার সমাধান হয়ে যায়, সেই ব্যাপারটা শিওর করার চেষ্টা করো। ভিডিওটাতে একটু লাইক দিয়ে সবাই, অনেকক্ষণ হয়েছে ক্লাস শুরু হয়েছে, আমরা এখন মূল আলোচনায় যাব। আমি সবাইকে অনুরোধ করব একটু লাইভটা শেয়ার করে দাও। তোমরা যদি শেয়ার করো তাহলে আরো অনেকেই আমরা কানেক্ট করতে পারবো। তোমাদের সেটা বেশি জরুরি। আমাদের সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এইভাবেই চলতে হবে। হয়তো সেপ্টেম্বরের পরে ইনশাল্লাহ আমরা তোমাদের কাছে আমাদের ক্লাসের নোটিফিকেশনগুলো পৌঁছাতে পারবো যত মানে সময়ে, যেটা এখন আর হয়ে উঠছে না। তো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালের একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা আমরা আসলে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্নটা একটু প্র্যাকটিস করবো। আমি সবাইকে অনুরোধ করবো যারা ক্লাসটা দেখতেছো, এইচএসসি 24 কিংবা 25, এইচএসসি 25, 26, সবাইকে অনুরোধ করবো লাইভটা একটু শেয়ার করে দেই। শেয়ার নাও সোহেব আলী, অসংখ্য ধন্যবাদ সোহেব তোমাকে। সবাই একটু সহযোগিতা করলে কিন্তু আমরা অনেকে নিয়ে ক্লাসটা করতে পারবো। ঠিক আছে, তাহলে এখন আসো আমার আলোচনার জায়গা একটু খেয়াল করো। আমি যেটা করছি, আমি তোমাদেরকে প্রথম 3টা ক্লাসে আমি তোমাদেরকে এককজের পদ্ধতি পড়াই নাই, আমি তোমাদেরকে পড়াইছি হচ্ছে উভয়জের পদ্ধতি। কি পদ্ধতি পড়াইছি? আমি বারবারই বলছি যে ব্যাংক সমন্বয় বিবরণী মানে হচ্ছে উভয়জের পদ্ধতি। এই উভয়জের পদ্ধতিটা যদি তুমি বুঝতে পারো তাহলেই তোমার এককজের পদ্ধতিটা তোমার জন্য সুবিধা হবে। উভয়জের পদ্ধতিটা কি? মানে ব্যাংক সমন্বয় বিবরণী মানে কি, যে ভুল করছে বা যার কাজ বাকি আছে সে এই করবে। কারণ আমি একটা জিনিস যোগ করছি, আমার তো আবার বিয়োগ করার প্রয়োজন নাই। তাহলে ব্যাংকটা তো এটা হচ্ছে একটা দাড়িপাল্লার মতো, তাই না? ধরো এটা একটা দাড়িপাল্লা, তাহলে দুই পাল্লা কি হইতে হবে? সমানে থাকতে হবে। এটা যদি হয় নগদান বই, এটা যদি হয় ব্যাংক বই, তাহলে এখানে যদি প্লাস করি তাহলে এখানেও কি করতে হবে? প্লাস করতে হবে। এখানে মাইনাস করলে এখানেও কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে মূল বিষয়টা হচ্ছে যার বাকি আছে সেই কাজটা করবে। মানে আমি যোগ করে ফেলছি, আমি আবার বিয়োগ করব না, মানে এইটা সাধারণত নিয়মের মধ্যে পড়ে না। তাহলে মূল নিয়মটা কি? মূল নিয়মটা হচ্ছে এই যে যার বাকি আছে সেই কাজটা করবে। এখন আসো আমরা যে বিষয়টা তোমাদের নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি,
গুরুত্বপূর্ণ বিষয়টা খেয়াল করো, উভয়ের পদ্ধতিতে আমরা বলছি যে আমরা চারটা কিভাবে বলছি যে এইভাবে আমরা শিখছিলাম যে নগদান বইতে আমরা এক পাশে নগদান বইয়ের বিষয়টা দেখলাম। নরমালি আমরা উভয়ের পদ্ধতি হচ্ছে নিচে নিচে করি, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি দুই পাশে করতেছি। নগদান বইতে আমরা যোগ করবো হচ্ছে সিএম গুলা, সিএম মানে কি ক্রেডিট মেমোরেন্ডাম গুলো, বিয়োগ করব হচ্ছে আমরা ডিএম গুলো, এগুলো বিয়োগ করব ডিএম, মাইনাস করব হচ্ছে এনএসএফ, মাইনাস করব কি এনএসএফ। এইগুলো যোগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে কি আমরা একটা রেজাল্ট পাবো, তাই না? এটাকে বলা হচ্ছে অ্যাডজাস্টেড ব্যালেন্স, সমন্বিত জে, ঠিক আছে। আবার এদিকে পাস বই অনুযায়ী যদি আমরা করি, অর্থাৎ ব্যাংকের পাশটা যদি করি, তাহলে আমরা এখানে যোগ করব হচ্ছে ডিপোজিটে জমা, হ্যাঁ ডিপোজিটে জমা। আমরা বিয়োগ করব হচ্ছে বকেয়া চেক, কি চেক বিয়োগ করব? বকেয়া চেক। তারপর বিয়োগ করে আমরা আবার এখানে একটা রেজাল্ট পেয়ে যাবো, যেটা হচ্ছে সমন্বিত জের। কি নাম? সমন্বিত জের। মনে রাখতে হবে এই পাশে রেজাল্টটা যদি 10 টাকা হয়, তাহলে এদিকে রেজাল্টটা কত হবে? 10 টাকাই হবে, ঠিক আছে। এদিকে রেজাল্টটা 10 টাকা হলে এদিকে রেজাল্টটা 10 টাকা হবে। তাহলে এখানে তোমাকে কি মনে রাখতে হবে? মনে রাখার বিষয়টা কি, যে ব্যাংক সমন্বয় বিবরণী নগদান বইতে যোগ হয় সিএম মানে ক্রেডিট মেমোরেন্ডাম, বিয়োগ হয় ডিএম ডেবিট মেমোরেন্ডাম, বিয়োগ হচ্ছে এনএসএফ চেক, কি চেক? এনএসএফ চেক বিয়োগ হয়। তাহলে এই যে তিনটা এন্ট্রি, এগুলো যোগ বিয়োগ হয় নগদান বইতে, কারণ এগুলো আগে কে করে ফেলছে? ব্যাংক। এইগুলোর যোগ বিয়োগের কাজটা পূর্বে কে করছে? ব্যাংক করছে। তাহলে এখন কে করবে? এখন করবে নগদান বই। আচ্ছা, এই ডিপোজিট জমা বকেয়া চেক এগুলোর কাজ প্রথমে কে করছে? নগদান বই করা হয়ে গেছে। তাহলে এখন কাজটা বাকি আছে কার? ব্যাংকের। তাহলে এখন করবে কে? ব্যাংকে। তাহলে দেখো ব্যাংক কিন্তু এগুলো আগে যোগ বিয়োগ করছে, এজন্য ব্যাংক আর এখন করবে না। কে করবে? নগদান বইতে করবে। এগুলো নগদান বই আগে যোগ বিয়োগ হয়েছে, তাই আর নগদান বই যোগ বিয়োগ হবে না। কোথায় যোগ হবে? ব্যাংকের বইতে যোগ বিয়োগ হবে। এটা হচ্ছে কি জের পদ্ধতি? এটা হচ্ছে উভয় জের পদ্ধতি। এটা কোন জের পদ্ধতি? উভয় জের। এখন আসো একক জের পদ্ধতি যদি হয়, ভালো করে খেয়াল করতে হবে একটু তোমাকে। একক জের পদ্ধতির চারটা যদি একটু খেয়াল করো, একক জের পদ্ধতির চার্ট যদি একটু খেয়াল করো। একক জের পদ্ধতি আলোচনা করার আগে তোমাদেরকে একটা বিষয় আমি একটু বোঝানোর চেষ্টা করি। খেয়াল করতে হবে, ধরো নগদান বইতে যদি ডেবিট ব্যালেন্স দেখা দেয়, হ্যাঁ নগদান বইতে যদি ডেবিট জের পাওয়া যায়, ভালো করে খেয়াল করে এই জিনিসটা তোমার খুব কাজে লাগবে, এমসিকিউ তে আসবে। সবাই মিলে যদি একটু শেয়ার করতে, তাহলে হয়তো আরো কিছু স্টুডেন্ট আমাদের সাথে কানেক্টেড হইতে পারতো। এখন যে জায়গাটা আলোচনা করবে এখান থেকে এমসিকিউ আসবে, নগদান বইতে যদি ডেবিট জের থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে তোমার ব্যাংকে টাকা জমা আছে। ব্যাংকে জমা বোঝায় কি? বোঝায় ব্যাংকে জমা। কি বোঝায়? ব্যাংকে জমা বোঝায়। ভালো করে খেয়াল করো, নগদান বইতে ডেবিট জের প্রকাশ করতেছে, তার মানে ব্যাংকে টাকা জমা আছে। নগদান বই ডেবিট পেজটা বড় হয়েছে, তার মানে ব্যাংকে টাকা জমা আছে। এই নগদান বইতে যদি ক্রেডিট জের প্রকাশ করে, এইটা অবশ্যই এমসিকিউ তে আসবে। নগদান বইতে যদি ক্রেডিট জের প্রকাশ করে, তাহলে তোমার বুঝতে হবে যে এখানে ব্যাংক জমাতিরিক্ত বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? ব্যাংক জমাতিরিক্ত, ঠিক আছে। মানে ব্যাংকে আমার যে টাকা জমা, ক্রেডিট জের কখন হয়? মানে তোমার যা জমা দিচ্ছ তার চেয়ে বেশি তুমি উত্তোলন করছো, তাহলে এটা ব্যাংক জমাতিরিক্ত বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? ব্যাংক জমাতিরিক্ত। আবারও বলতেছি, ভালো করে খেয়াল করে কি বললাম, যে নগদান বইতে যদি ডেবিট জেড থাকে, তার অর্থ হচ্ছে ব্যাংক জমা, অর্থাৎ তোমার চলতি সম্পদ বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? চলতি সম্পদ বুঝাচ্ছে। কিন্তু নগদান বইতে যদি ক্রেডিট জেড প্রকাশ করে, তাহলে এটা ব্যাংক জমাতিরিক্ত, অর্থাৎ তোমার চলতি দায় বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? চলতি দায় বুঝাচ্ছে। এটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা এমসিকিউ তে অনেক বেশি আসে। এটা কি আসে? এমসিকিউ তে অনেক বেশি আসে। আচ্ছা, এখন আরেকটা জিনিস একটু তোমাকে খেয়াল করতে হবে, নগদান বই অনুযায়ী যদি ডেবিট জেড প্রকাশ করে, তাহলে ব্যাংক বিবরণীতে কি জেড প্রকাশ করবে? ব্যাংক বিবরণীতে প্রকাশ করবে হচ্ছে ক্রেডিট জেড। কি জেড প্রকাশ করবে? ক্রেডিট জেড। ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, কারণ আমি আমার জন্য যেটা সম্পদ, ব্যাংকের জন্য সেটা দায়। আমার জন্য যেটা ডেবিট, ব্যাংকের জন্য সেটা হচ্ছে ক্রেডিট। আমার জন্য যেটা ক্রেডিট, সেটা হচ্ছে ব্যাংকের জন্য ডেবিট। কথা কি বুঝতেছো কিনা? তাহলে এখানে আমি বলতেছি, নগদান বইতে যদি ডেবিট জেড প্রকাশ করে, ব্যাংকের বিবরণী মানে পাস বই, ব্যাংকের বিবরণী মানে কি? পাস বই। পাস বইতে প্রকাশ করবে হচ্ছে ক্রেডিট জেড। আর ক্রেডিট জেড মানেও কি? ক্রেডিট জেড মানে হচ্ছে ব্যাংকে জমায় বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? ব্যাংকে জমায় বুঝাচ্ছে। কথা কি বুঝতে পারছো কিনা? আবার নগদান বই যদি ক্রেডিট জেড প্রকাশ করে, তাহলে পাস বইতে কোন জেড প্রকাশ করবে? পাস বইতে প্রকাশ করবে হচ্ছে ডেবিট জেড। কি জেড প্রকাশ করবে? ডেবিট জেড প্রকাশ করবে। সেটা তারা কি বুঝাবে? ব্যাংক জমাতিরিক্ত বুঝাবে। তার মানে সোজা একটা বিষয় আমরা এখান থেকে জানলাম। জুনায়েদ, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো?
তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই যে আমার বইতে অর্থাৎ নগদান বইতে যা প্রকাশ করে ব্যাংক বিবরণীতে ঠিক তার উল্টাটা প্রকাশ করে। আমি ব্যাংকে চেক জমা দিলে আমি নগদানের ব্যাংক হিসাব ডেবিট করি, কেন করি? কারণ ব্যাংকে যে টাকাটা জমা দিয়েছি এটা আমার সম্পদ, এই জন্য আমি ডেবিট করলাম। ব্যাংক আবার এই টাকাটাকে ক্রেডিট করে, কেন ক্রেডিট করে? কারণ ব্যাংকের কাছে এটা হচ্ছে দায়, ব্যাংকের কাছে এটা কি? ব্যাংকের কাছে এটা হচ্ছে দায়, এই জন্য সে ক্রেডিট করে। আমি এই জিনিসটা কি তোমাদেরকে বুঝাইতে পারলাম কিনা? তাহলে নগদান বই অনুযায়ী ডেবিট জেড প্রকাশ করে, ঠিক আছে? তাহলে নগদান বই অনুযায়ী কি করে? ডেবিট জেড প্রকাশ করে। তাহলে এখানে নগদান বই অনুযায়ী ডেবিট জেড যে কথা, ব্যাংক বিবরণ অনুযায়ী ক্রেডিট জেড একই কথা। এই বিষয়টা আমরা এখনই আলোচনা করব। তাহলে আপাতত এতটুকু জানলে তোমার এমসিকিউ তে কাজে লাগবে এটা, হ্যাঁ? আচ্ছা, এখন আমরা যখন একক জেড পদ্ধতির অঙ্ক করব, একক জেড পদ্ধতি যখন অঙ্ক করবো তখন তো আমার একটা চার্ট লাগে কিনা? তো এখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, ঠিক আছে? তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা যদি হয়, ভালো করে খেয়াল করে একটা জিনিস, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা যদি হয়, তাহলে এইটার অবলিক অর্থাৎ নগদান বই অনুযায়ী ব্যাংক জমা দিয়ে যে বুঝায়, যা বুঝায় ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত দ্বারা কি বোঝায়? মানে তোমাকে একটু আগে আমি বললাম নগদান বইতে যা প্রকাশ করে ব্যাংকের বইতে ঠিক তার উল্টা হয়। এইভাবে মনে রাখো, তোমার এত কিছু বোঝার প্রয়োজন নাই, যেটা বলি সেটা শোনো। কি বললাম? নগদান বই অনুযায়ী যেহেতু ব্যাংক জমা, তাহলে ব্যাংক বিবরণ অনুযায়ী কি হবে? ব্যাংক জমাতিরিক্ত হবে। অর্থাৎ দুটো একই জিনিস। এইটা নগদান বই অনুযায়ী ব্যাংক জমা দিয়ে শুরু করলে তুমি যে নিয়ম অনুসরণ করবা, ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত দিয়ে শুরু করলে তুমি সেম নিয়মটাই ফলো করবা। নিয়মের কোনো কি হবে না? পরিবর্তন হবে না। নিয়মের কোনো কি হবে না? পরিবর্তন হবে না। আচ্ছা, এখন তার সাথে আমরা একক জেড পদ্ধতির ছকটা দেখতেছি। আচ্ছা, তার সাথে আমরা যোগ করব কি? যোগ করব হচ্ছে সকল সিএম। সিএম মানে কি? ক্রেডিট মেমোরেন্ডাম গুলো যোগ করব। ক্রেডিট মেমো গুলো যোগ করব। ক্রেডিট মেমো কোনগুলা? যেগুলো অলরেডি ব্যাংক যোগ করছে, আমার যোগ করার বাকি আছে, ওইগুলো যোগ করব। ঠিক আছে? ব্যাংক যে আর একক জেড পদ্ধতি আর উভয় জেড পদ্ধতির মধ্যে পার্থক্য কি জানো? উভয় জেড পদ্ধতিতে হচ্ছে আমরা দুইটা পক্ষকে সংশোধন করি, ব্যাংকেরও সংশোধন করি, আমাকে সংশোধন করি। আর একক জেড পদ্ধতি হচ্ছে একটাকে সঠিক ধরে আরেকটাকে সংশোধন করা। অর্থাৎ আমি যখন নগদান বই অনুযায়ী ব্যাংক জমা দিয়ে অঙ্ক শুরু করলাম, তার মানে ধরে নিচ্ছি ব্যাংক সঠিক, আমি ভুল। কি ভুল? ব্যাংক সঠিক কাজ করছে, আমি ভুল করছি। তাহলে ভুল করছি, এখন আমাকে সংশোধন করব, ব্যাংকের স্ট্যান্ডার্ড ধরবো যে ব্যাংকের 10 টাকা আছে, আমার বইতে কেন 5 টাকা আছে, আমার ব্যাংকের মতো 10 টাকা বানাইতে হবে। তাহলে একক জেড পদ্ধতিতে যে কোনো একটা পক্ষকে সংশোধন করা হয়। ঠিক আছে? এই জন্য নাম হচ্ছে একক জেড পদ্ধতি। এটা একটু খেয়াল রাখবা সবাই। এখন আসো যে বিষয়টা খেয়াল করবা, তাহলে কি করবা? ক্রেডিট মেমো যোগ করবা। কেন যোগ করবা? কারণ অলরেডি ব্যাংক যোগ করছে। আচ্ছা, তারপরে মাইনাস করবো হচ্ছে ডিএম। ডিএম মানে কি? ডেবিট মেমো। ডেবিট মেমো কোন এন্ট্রিগুলো? যে এন্ট্রিগুলো দ্বারা ব্যাংক তোমার অ্যাকাউন্ট থেকে টাকা মাইনাস করছে। তাহলে ব্যাংক যেহেতু মাইনাস করছে, তোমারও মাইনাস করতে হবে, কারণ আমি ধরে নিচ্ছি ব্যাংক সঠিক। আচ্ছা, তারপরে আসো হচ্ছে এনএসএফ চেক। এটার বিস্তারিত আলোচনা করছি যে এনএসএফ চেক হচ্ছে মানে কোনটা চেক? আমি ব্যাংকে চেক জমা দিচ্ছি, কিন্তু এই চেকটা কি হয়েছে? প্রত্যাখ্যান হয়েছে। তো যখন চেক আমি ব্যাংকে জমা দিচ্ছি, তখন তো আমি নগদান বইতে যোগ করে ফেলছি, কিন্তু ব্যাংক দেখলো গে ওই অ্যাকাউন্টে টাকা নাই, তখন বললো যে ভাই যার থেকে চেক আনছো তার কাছে নিয়ে যাও। তাহলে ব্যাংক কিন্তু যোগও করে নাই, বিয়োগও করে নাই। তাহলে আমি যোগ করে ভুল করছিলাম, এই জন্য আমার এখন এটা আবার কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। মানে আমি যে ভুলটা করছি এখন আমাকে সংশোধন করতে হচ্ছে, যেহেতু ব্যাংক এখনো কিছু করে নাই। আচ্ছা, এইটা গেল হচ্ছে একটা, মানে যোগ বিয়োগের বিষয়টা গেল। তারপর আসে হচ্ছে বিয়োগ করতে হচ্ছে পরিবহনাধীন চেক। পরিবহনাধীন চেক। পরিবহনাধীন চেক কেন বিয়োগ করতে হবে? ভালো করে খেয়াল করো। এই পরিবহনাধীন চেকের একটা নাম হচ্ছে ডিপোজিট ইন ট্রানজিট। কি নাম? ডিপোজিট ইন ট্রানজিট। অর্থাৎ এই চেকটা একটু আগে যখন আমি উভয়ের পদ্ধতিতে আমি যখন বক্সটা দেখাইছি, তখন দেখো আমি উভয়ের পদ্ধতিতে যখন বক্সটা দেখাইছি, তখন ব্যাংকের করে আমি কি করছিলাম? যোগ করছিলাম। কারণ আমি যোগ করছি, এবার ব্যাংকও যোগ করবে, আমি যোগ করছি, এবার ব্যাংকও যোগ করবে। তো এককদের পদ্ধতিতে কাজ কি? এই চেকের অর্থ কি? ভালো করে খেয়াল করো। এই পরিবহনাধীন চেকের অর্থ হচ্ছে যে চেকটা ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু এখনো টাকা আদায় করা হয় নাই। যে চেকটা ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু এখনো কি হয় নাই?
এখনো কি হয় নাই, টাকা আদায় করা সম্ভব হয় নাই। তো আমি যখন চেকটা ব্যাংকে জমা দিছি তখন সাথে সাথে আমি কি করছি, নগদান বইতে যোগ করে ফেলছি। তো ব্যাংক তো এখনো টাকা আদায় করতে পারে নাই, এই জন্য ব্যাংক এখনো এই চেকটা যোগ করে নাই। তাহলে ব্যাংক যেহেতু যোগ করে নাই, তাহলে আমি যোগ করে ভুল করছি, এখন আমাকে বিয়োগ করে দিতে হবে, তাই আমি বিয়োগ করছি। আচ্ছা, তারপর যোগ করতে হবে হচ্ছে বকেয়া চেক। কি যোগ করতে হবে? বকেয়া চেক। বকেয়া চেকটা কি? বকেয়া চেকটার অর্থ হচ্ছে পাওনাদার, অর্থাৎ যে আমার কাছে টাকা পাই তার আমি চেক দিছি, ভাই তোমাকে আমি নগদ টাকা দিতে পারলাম না, তুমি ব্যাংক থেকে টাকাটা উঠে নি। এখন আমি যখন তার চেক দিছি সাথে সাথে কিন্তু আমি নগদান বইতে কি করে ফেলছি, নগদান বইতে টাকাটা মাইনাস করছি। কিন্তু কাহিনী কি ঘটলো, ওই ভদ্রলোক যারা চেক দিছে সে এখনো ব্যাংকের কাছে যায় না, তাহলে ব্যাংক তো মাইনাস করে নাই, ব্যাংকের কাছেই তো চেক নিয়ে যায় না, তাহলে ব্যাংক তো মাইনাস করে নাই, কিন্তু আমি তো মাইনাস করে ফেলছি। তাহলে ব্যাংক যেহেতু মাইনাস করে নাই, আমি মাইনাস করে ভুল করছি, কারণ আমাকে আবার প্লাস করে দিতে হবে, আমাকে আবার কি করতে হবে, প্লাস। তাহলে একক জের পদ্ধতির মানে হচ্ছে কি, আমি নিজেকে নিজে সংশোধন করতেছি, আগে যে কাজটা করছিলাম তার ঠিক বিপরীত কাজটা করতেছি। ব্যাংকের আবার ধরো পাওনাদারকে তুমি দুইটা চেক দিছো, একটা 5,000 টাকা চেক আর একটা 7,000 টাকা চেক। ওই পাওনাদার কি করছে, একটা চেক ব্যাংকে জমা দিছে 5,000 টাকা চেক। তাইলে কি হবে, ব্যাংকও তুমিও মাইনাস করছো 5,000 টাকা চেক প্লাস 7,000 টাকা চেক, কিন্তু ব্যাংক মাইনাস করছে 5,000 টাকা। তাহলে দুটোর মধ্যে গরমিল হলো কিনা হলো। ব্যাংক কিন্তু 7,000 টাকা মাইনাস করে নাই, কারণ এমন ওই 7,000 টাকার চেকটা পাওনাদার ব্যাংকে জমা দেয়নি। এই জন্য তোমাকে উল্টাই 7,000 টাকার চেকটা কি করতে হবে, আবার বিয়োগ করে দিতে হবে। মানে যোগ যেহেতু করছো তুমি বিয়োগ করে দিবে, বিয়োগ করলে যোগ করে দিবে, এই আর কি মূল বিষয়। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপরে যে বিষয়টা যদি কম বেশি লেখা হয়, তো কম বেশি লিখলে ওই বিষয়টা যোগ বিয়োগ করলে হয়ে যাবে। তাহলে মূলত এইভাবে যোগ বিয়োগ করে আমরা যে রেজাল্টটা পাবো, দেখো নগদান বই অনুযায়ী ব্যাংক জমা দিয়ে শুরু করছি না, তাহলে যে রেজাল্টটা পাবো এটা হয়ে যাবে কি, নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। আবার এখানে যদি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত দিয়ে শুরু করি, তাহলে যে রেজাল্টটা পাবো এটার নাম হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা। মানে উল্টাটা, সোজা কথা কি বের হবে, উল্টা অ্যান্সার বের হবে, একেবারে সোজা হিসাব, উল্টা অ্যান্সারটা বের হবে, যা করব তার থেকে উল্টা বের হবে। নগদান বই অনুযায়ী যা হবে ব্যাংকের বইতে ঠিক তার উল্টা হবে, নগদান বইতে যা হবে ব্যাংকের বইতে তার কি হবে, উল্টা হবে। এই আর একেবারে একেবারে সহজ জিনিস, এইগুলা পারা জরুরি। এবং এই আলোচনাগুলো আমি লাস্ট 4টা ক্লাস ধরে আমি বোঝানোর চেষ্টা করতেছি, এবং প্রতিটা ক্লাসে আমি চেষ্টা করি তোমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার, প্রতিটা ক্লাসে। সো আজকে আমরা কি করব, আমরা হচ্ছে একটা বোর্ডের কোশ্চেন অনুসরণ করব। আশা করি এটা করলে তোমাদের অনেক কিছু সলভ হয়ে যাবে। আসো বোর্ডের প্রশ্ন একটু দেখার চেষ্টা করি। বলছে যে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এমন লেনদেনগুলোর তালিকা করো। তাহলে ব্যাংক বিবরণীতে লেখা হয় না মাত্র দুইটা এন্ট্রি, কোন দুইটা এন্ট্রি বলো তো, এই দুইটা এন্ট্রি। ব্যাংক বিবরণীতে লেখা হয় না এই দুইটা এন্ট্রি, এই যে এই দুইটা, বকেয়া চেক আর হচ্ছে ডিপোজিটে জমা। কারণ এই দুইটা এন্ট্রি আগে লেখে কে, নগদান বই। তাহলে এগুলা কোথায় লেখা হয় নাই, ব্যাংকের বইতে লেখা হয় নাই। কারণ কি, ডিপোজিটে জমা, এই চেকের অর্থ কি, আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু এখনো আদায় করে নাই। ব্যাংক তো তোমার টাকা আদায় না করে সে তোমার অ্যাকাউন্টে যোগ করে দিবে না, তাহলে তুমি কিন্তু অলরেডি যোগ করে ফেলছো, ব্যাংক কিন্তু এই এন্ট্রিটা যোগ করে নাই। বকেয়া চেক, পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয় নাই। তাহলে তুমি যখন পাওনাদারকে চেক দিছো তুমি কিন্তু সাথে সাথে মাইনাস করে ফেলছো, কিন্তু ব্যাংক কিন্তু এখনো মাইনাস করে নাই, কারণ ব্যাংক আগে টাকা পরিশোধ করবে তারপরে মাইনাস করবে। তাহলে এই দুইটা চেক ব্যাংক কি করে নাই, যোগ বিয়োগ করে নাই বিধায় ব্যাংক কিন্তু তার বইতে যোগ বিয়োগ করবে। তার মানে ব্যাংকের বইতে বা পাস বইতে এই দুটো এন্ট্রি তালিকাভুক্ত হয় না। তোমাকে সংজ্ঞা বুঝতে হবে। সংজ্ঞাটা কি বললাম, আদায়ের জন্য ব্যাংকে জমা আদায় হয় নাই, এটা হচ্ছে ডিপোজিটে জমা বা পরিবহনাধীন চেক। আর বকেয়া চেক বা অনুপস্থিত চেক, এটার অর্থ কি, পাওনাদার বরাবর ইস্যুকৃত হয়েছে কিন্তু এখনো ব্যাংকে উপস্থাপন হয় নাই। এই কথাগুলো মনে রাখতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে। তাহলে চলো আমরা যেটা আলোচনা করতেছিলাম, তাহলে খেয়াল করে এখানে। তাহলে বলছে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালের একটা কোশ্চেন, ঢাকা বোর্ড 2019 সালের একটা প্রশ্ন, ভালো করে খেয়াল করবো আমরা সবাই। তো এখানে কি বলছে, ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরকম লেনদেন দুইটা তালিকা করো। তাহলে এরকম লেনদেন কয়টা আছে আমরা খুঁজে বের করি। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা দেওয়া আছে, তার মানে আমরা যে চার্টটা শিখলাম ওই চার্ট অনুযায়ী অ্যানসার দেওয়া আছে, ওকে ফাইন। 5,000 টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপিত হয় নাই, এই যে দেখো লাইন পাওয়া গেছে। অর্থাৎ তুমি একটা চেক ইস্যু করছো, যে চেকটার ভ্যালু হচ্ছে 5,000 টাকা, এই চেকটা এখনো কি হয় নাই, ব্যাংকে উপস্থাপিত হয় নাই, ব্যাংকের কাছে যায় নাই। তাহলে তুমি ইস্যু করছো, ব্যাংকের কাছে পৌঁছায় নাই, ওই চেকটার নামই হচ্ছে বকেয়া চেক। ওই চেকটার নাম কি, বকেয়া বা অনুপস্থিত চেক, বকেয়া বা অনুপস্থিত চেক। আবার বলতেছি, ওই চেকটার নাম হচ্ছে বকেয়া বা অনুপস্থিত চেক। যে চেকটা তুমি ইস্যু করছো কিন্তু ব্যাংকে এখন উপস্থাপন করা হয় না, অর্থাৎ তোমার কাছে কোনো একজন টাকা পায় 5,000 টাকা,
তার বরাবর তুমি একটা চেক ইস্যু করছো, তাহলে তুমি যখন চেকটা ইস্যু করছো তখন কিন্তু তুমি মাইনাস করে ফেলছো। তো এখনো ব্যাংক মাইনাস করে নাই কেন? কারণ ব্যাংকের কাছে এখনো চেকটা গিয়ে পৌঁছায় নাই, তাই এটা ব্যাংকের বইতে তালিকাভুক্ত হয় নাই। এটা যাবে হচ্ছে ক নাম্বার কোশ্চেনের মধ্যে, এটা যাবে। আছে 10,000 টাকার একটা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছে, কিন্তু ব্যাংক এখনো আদায় করে নাই। একটু খেয়াল করো, আদায়ের জন্য ব্যাংকে জমা, তাহলে এই যে 10,000 টাকার চেকটার যে টাকা, এটা আদায় করার জন্য ব্যাংকে জমা দিছে কে? তুমি। কে জমা দিছে? তুমি, অর্থাৎ আমানতকারী জমা দিছে। তো তুমি যখন জমা দিছো তখন কিন্তু তোমার নগদান বইতে কিন্তু তুমি এই টাকাটা প্লাস করে ফেলছো। তুমি নগদান বইতে টাকাটা কি করছো? প্লাস। কারণ তুমি যখন চেক জমা দাও তখন ধরে নিছো যে এই টাকাটা ব্যাংক আদায় করবে, এখন না হোক পরে তো করবে, তো তুমি যোগ করে ফেলছো। কিন্তু ব্যাংক এখনো টাকা আদায় করতে পারে নাই। টাকা আদায় করে নাই মানে ব্যাংক এখনো যোগ করে নাই, তাহলে এটার কাজ চলমান আছে, প্রসেসের মধ্যে আছে। এই জন্য এই চেকটার নাম হচ্ছে পরিবহনাধীন চেক বা ডিপোজিটে জমা। তাহলে এই চেকটার নাম কি? পরিবহনাধীন চেক। ঠিক আছে, তাইলে এই চেকের কাজটাও ব্যাংক এখনো কি করে নাই? করে নাই। তার মানে এই দুইটা এন্ট্রি এখনো ব্যাংকের বইতে কি হয় নাই? যোগ বিয়োগ হয় নাই। তাহলে এগুলা ব্যাংকের বইতে যোগ বিয়োগ হবে, এজন্য তালিকা তৈরি করছে। কথা বুঝতে পারছো? বাকিগুলা তুমি কেমনে বুঝলা যে ব্যাংকের বইতে যোগ বিয়োগ হয়েছে? বুঝে আসো। বলছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। তাহলে নগদান বইতে লেখা হয় নাই মানে অবশ্যই ব্যাংকের বইতে লেখা হয়ে গেছে। আচ্ছা, ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান, এই প্রত্যাখ্যান চেকটার নাম হচ্ছে এনএসএফ চেক। কি চেক? এনএসএফ চেক। অর্থাৎ প্রত্যাখ্যান চেক তো ব্যাংক লিখবেই না, কারণ টাকা নেই, তোমাকে ফেরত দিয়ে দিছে। আচ্ছা, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, তাহলে লভ্যাংশ আদায় যেহেতু করছে তো ব্যাংক তো নিশ্চয়ই লিখে ফেলছে। আবার স্পষ্ট কি? নগদান বইতে লেখা হয় না। তাহলে নগদান বইতে লেখা হয় না, তাহলে কোন বইতে লেখা হয়েছে? অবশ্যই ব্যাংকের বইতে লেখা হয়েছে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 100 টাকা এবং ব্যাংক সুদ 200 টাকা নগদান বইতে লেখা হয় নাই। তাহলে নগদান বইতে লেখা হয় নাই মানে কোথায় লেখা হয়েছে? ব্যাংকের বইতে অবশ্যই লেখা হয়েছে। সোজা হিসাব। তাহলে লেখা হয় নাই কোন দুইটা? 2 আর 3। তো তুমি যদি এইভাবে 2-3টা অঙ্ক যদি এইভাবে এন্ট্রিগুলো অ্যানালাইসিস করে করতে পারো, আমার বিশ্বাস ব্যাংক সমন্বয় বিবরণী তোমার জন্য কঠিন কোনো বিষয় হবে না। তাহলে আমরা দেখলাম যে ক নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? ক নাম্বার প্রশ্নের উত্তর হবে হচ্ছে 5,000 প্লাস হচ্ছে 10,000। 5,000 প্লাস হচ্ছে 10,000, তাহলে আমাদের উত্তর দাঁড়াইতেছে কত? 15,000। বেশ, শেষ। উত্তর হচ্ছে কত হাজার? 15,000। আবার বলছে উপরোক্ত তথ্যাবলী হতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তাহলে এখানে উভয়ের পদ্ধতির অঙ্ক হবে না। কেন হবে না? কারণ জেড দেওয়া আছে একটা। যদি নগদান বইয়ের পাশাপাশি আবার ব্যাংকের জেরও দেওয়া থাকতো তখন আমরা উভয়ের করতে পারতাম। তাহলে চলো আমরা একটা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব। ঠিক আছে? আচ্ছা, তো এই ব্যাংক সমন্বয় বিবরণী করতে গেলে নিশ্চয়ই আমাদের কি করতে হবে? একটা গড় করতে হবে, তাই কি না? তো ব্যাংক সমন্বয় বিবরণী গড় কিভাবে করতে হয়? যারা আসো তারা শেষ পর্যন্ত ক্লাসটা কইরো, ইনশাআল্লাহ ব্যাংক সমন্বয় বিবরণী তার কোনো সমস্যা থাকবে বলে আমি আশা করি না। ওকে, তো বিবরণ টাকা টাকা দিয়ে গড় লিখে নিলাম। উপরে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, তারপরে ব্যাংক সমন্বয় বিবরণী লিখতে হবে। আর অঙ্কটা ছিল কত সালের বলো তো? এখানে দেখো জনাব রহমানের, তাই তো? জনাব রহমানের ব্যাংক সমন্বয় বিবরণী লিখতে হবে 2018 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য। ঠিক আছে? বা 2018 সালের 31 ডিসেম্বর তারিখ লিখলে হবে, শুধু তারিখ লিখলে হবে। ঠিক আছে? কথা কি বুঝাইতে পারলাম? তাহলে কি লিখবো? প্রথমে প্রতিষ্ঠানের নাম জনাব রহমান, প্রতিষ্ঠানের নাম লিখবো জনাব রহমান, তারপরে ব্যাংক সমন্বয় বিবরণী 2018 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য। ব্যাস, শেষ হয়ে গেল। ওকে না? এবারে হচ্ছে আমরা আমাদের কাজে চলে যাই। তো নগদান বই অনুযায়ী ব্যাংক জমা দেওয়া আছে, তো নগদান বই অনুযায়ী যেহেতু ব্যাংক জমা দেওয়া আছে, তাহলে আমরা এখানে শুরু করব নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। তো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ কত দেওয়া আছে? 70,000 টাকা। তো 70,000 টাকা আমরা একবার শেষ কলামটা লিখে দেব। কোন কলামটা? শেষ কলামটা লিখে দেব। তারপরে হচ্ছে আমরা এখানে লিখব হচ্ছে যোগ। আমরা প্রথমে যোগের এন্ট্রিগুলো লিখব, অর্থাৎ নগদান বইতে যোগ হয় এমন এন্ট্রিগুলো প্রথমে লিখব, তারপরে হচ্ছে বিয়োগের গুলো লিখব। তাহলে যোগ হয় কোনগুলো একটু যদি খেয়াল করি, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দিয়েছে, এই দুটো একটু পরে আলোচনা করব। হ্যাঁ, এটা তো শেষ। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, নগদান বইতে লেখা হয় না, আমি লিখব। তো দেনাদার যে সরাসরি ব্যাংকে টাকা জমা দিছে, তোমার অ্যাকাউন্টে টাকা বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। তাহলে ব্যাংক তোমার অ্যাকাউন্টে টাকা বাড়াইছে, এবার তোমারও তোমার অ্যাকাউন্টে টাকা বাড়াইতে হবে, অর্থাৎ তোমার কি করতে হবে? যোগ করতে হবে। আর যে এন্ট্রিগুলো দ্বারা ব্যাংক তোমার অ্যাকাউন্টে টাকা বাড়াইছে এগুলাই সিএম, অর্থাৎ ক্রেডিট মেমোরেন্ডাম আছে। ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান, এই প্রত্যাখ্যান চেকটার নাম হচ্ছে এনএসএফ চেক। এটা সব সময় কি হবে? মাইনাস হবে। এটা সব সময় কি হবে? মাইনাস হবে। অর্থাৎ
তুমি জমা দেওয়ার সময় যোগ করছো, প্রত্যাখ্যান হয়েছে, এখন তুমি বিয়োগ করো, যেহেতু ব্যাংক কিছুই করে না। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, খেয়াল করো, ব্যাংক লভ্যাংশ আদায় করছে 2000 টাকা। তা আদায় করে কি ব্যাংক খাইয়ে ফেলবে নাকি তোমার অ্যাকাউন্টে টাকা যোগ করে দিবে? অবশ্যই তোমার অ্যাকাউন্টে টাকা যোগ করবে। অবশ্যই কি করবে? অবশ্যই তোমার অ্যাকাউন্টে টাকা কি করবে? যোগ করবে। তো যেহেতু তোমার অ্যাকাউন্টে টাকা যোগ করবে, তাহলে তোমাকেও যোগ করতে হবে, তাহলে এটা যোগ হবে। এটা হবে ডিএম, এটা হচ্ছে সিএম। ফাইন। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ভালো করে খেয়াল করো, ব্যাংক তোমাকে যে ব্যাংকিং সার্ভিস দেয়, এই জন্য ব্যাংক তোমার থেকে 100 টাকা কেটে ফেলছে। তো 100 টাকা কাটছে মানে ব্যাংক তোমার অ্যাকাউন্টে টাকা কমাইছে, এখন তোমারও কমাইতে হবে। তাহলে যে এন্ট্রি গুলো দ্বারা টাকা কমাইতে হয় ওইগুলোর নাম হচ্ছে কি ডিএম, অর্থাৎ ব্যাংক তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কমাইছে, তুমিও কমাইলো। ব্যাংক সুদ 200 টাকা, অর্থাৎ তোমার অ্যাকাউন্টে যে টাকাটা জমা ছিল ব্যাংক ওইটার উপরে তোমারে 200 টাকা দিছে। তাহলে তোমার অ্যাকাউন্টে টাকা বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। তাহলে ব্যাংক বাড়াইছে যেহেতু তোমারও বাড়াইতে হবে, তাহলে এটা হয়ে যাবে সিএম। এটা হয়ে যাবে কি? সিএম। ফাইন। এটা হয়ে যাবে কি? সিএম। এটা হয়ে যাবে কি? সিএম। ফাইন। এবার আসেন, তো এই দুইটা চেকের কথা একটু চিন্তা করো। 5000 টাকার ইস্যুকৃত একটি চেক এখনো ব্যাংকে উপস্থাপন হয় নাই। তাহলে তুমি যখন এই চেকটা ইস্যু করছিলা তখন কিন্তু তুমি কি করছিলা? যেহেতু বকেয়া চেক তুমি মাইনাস করছিলা, যেহেতু তোমার আমি ধরো তুমি আমার কাছে টাকা পাবো, তোমার একটা চেক দিলাম, তা আমি জানি এই টাকাটা তুমি ব্যাংক থেকে উঠাই নিবা, তো তোমার দেওয়ার সময় আমি মাইনাস করে ফেলছি। তো ব্যাংকে যেহেতু এখনো উপস্থাপন হয় নাই, ব্যাংক কিন্তু মাইনাস করে নাই, যেহেতু ব্যাংক মাইনাস করে নাই, আমি যেহেতু মাইনাস করে ভুল করছি, এখন আমার কি করতে হবে? প্লাস করতে হবে। তাহলে বকেয়া চেকটা এখন উল্টা কাজ হইতেছে, যেহেতু এককজার পদ্ধতি, আমি আমাকেই সংশোধন করব, ব্যাংকের সংশোধন না করে। কাকে সংশোধন করব? আমাকে সংশোধন করব, যেহেতু ব্যাংক এই কাজটা করে নাই। এককজার পদ্ধতি মানে তো যে কোনো একটা পক্ষকে সংশোধন করা, যেহেতু আমি আগে মাইনাস করছিলাম, এখন আমি প্লাস করে দিব। ফাইন। 10,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা। যখন চেক আমি ব্যাংকে জমা দিয়েছি তখন কিন্তু নগদ আমি যোগ করে ফেলছি, কিন্তু ব্যাংকে এখনো আদায় হয় নাই। ব্যাংক যেহেতু আদায় করে নাই, ব্যাংক এখনো যোগ করে নাই। তো আমি যেহেতু যোগ করছি, এখন আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। আমি যেহেতু যোগ করছি, আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। আজকের এই অঙ্কটার মধ্যে যে এন্ট্রিগুলো ছিল এবং যে এন্ট্রিগুলোকে আমি প্রত্যেকটা এন্ট্রিকে ব্যাখ্যা করলাম, তুমি প্রত্যেকটা ব্যাংক সমন্বয় বিবরণীতে এখান থেকে 90% এন্ট্রি কমন পাবে, অর্থাৎ সেম এন্ট্রিগুলোই কমন থাকবে। এবং প্রত্যেকটা এন্ট্রি আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি, কেন যোগ হবে, কেন বিয়োগ হবে। কেউ যদি এই কথাগুলো মনে রাখে, ইনশাআল্লাহ তার আর কোনো সমস্যা হবে না, মানে খুব সহজে ব্যাংক সমন্বয় বিবরণীটা সে করতে পারবে। তাহলে খুব ইজি ব্যাপার হয়ে গেল। তাহলে আমাদের এটা তো আর লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে যে এন্ট্রিটা যোগ বিয়োগ লেখা আছে, ওই 70,000 টাকার সাথে শুধু যদি তুমি এই এন্ট্রিগুলো যোগ বিয়োগ করো, তাইলে কাহিনী শেষ। তারপরে যদি আমরা এটা একটু কন্টিনিউ করতে চাই, যেমন ইস্যুকৃত চেক মাইনাস করেছিলাম, এখন যোগ করব, তাহলে যোগ হবে, তাই না? তাহলে এটা ধরো হচ্ছে সিরিয়াল নাম্বারটা কত ছিল? 2 নাম্বার। তাহলে 2 নাম্বার এন্ট্রি ছিল। তাহলে ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, কথাগুলো এইভাবে লিখতে হবে। তো ইস্যুকৃত চেক যে উপস্থাপিত হয়নি, এটার পরিমাণটা কত? 5,000 টাকা। তাহলে এটা 5,000 টাকা লিখলাম। আচ্ছা, তারপরে হচ্ছে বিয়োগের এন্ট্রিটা আমরা পরে লিখবো। 4 নাম্বারটা যোগের। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা কত হাজার টাকা? 15,000 টাকা। দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিচ্ছে 15,000 টাকা। ফাইন। তারপরে যোগের আছে কি? ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। ব্যাংক, এটা হচ্ছে 5 নাম্বার, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। তো ব্যাংক লভ্যাংশ আদায় করছে কত বলো? ব্যাংক লভ্যাংশ আদায় করছে হচ্ছে 2,000 টাকা। কত হাজার টাকা? 2,000 টাকা ব্যাংক লভ্যাংশ আদায় করছে। আচ্ছা, তারপর হচ্ছে সর্বশেষ এন্ট্রি 7 নাম্বার, ওই যে ব্যাংক সুদ 200 টাকা। হ্যাঁ, 7 নাম্বার হচ্ছে ব্যাংক সুদ 200 টাকা। এগুলো ছিল যোগের। কেন যোগের, কি কারণে যোগ করবো, প্রত্যেকটার ব্যাখ্যা কিন্তু আমি করার চেষ্টা করছি। তাহলে যোগের টাকাগুলো আমি এখানে নিয়ে আসি। 5 আর 15 20, 20 আর 2 22, 22,000 কত? 22,200 টাকা। ঠিক আছে, ফাইন। এবার আমি কি করব? এবার করব হচ্ছে বিয়োগের এন্ট্রিগুলো নিয়ে আসবো। কি আনবো? বিয়োগ। খেয়াল করো, তাহলে বিয়োগের মধ্যে প্রথমে কি আসবে? 3 নাম্বার এন্ট্রি। হ্যাঁ, আদায়ের জন্য ব্যাংকে জমা আদায় হয়নি, তাই তো? 3 নাম্বার এন্ট্রি, আদায়ের জন্য ব্যাংকে জমা আদায় হয়নি। আমি একটু শর্ট ফর্মে লিখলাম, তোমরা লিখে নি। আদায়ের জন্য ব্যাংকে জমা আদায় হয়নি কত হাজার টাকা? 10,000 টাকা। কত হাজার টাকা? 10,000 টাকা। ফাইন, এটা হচ্ছে এই টাকা। তারপরে হচ্ছে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান, তাহলে 3,000 টাকা। 3 তারিখের এন্ট্রি। 3 তারিখের এন্ট্রিটা কি? 3 তারিখ না 4 তারিখ? 3 না 4, এটা হচ্ছে 5। আর প্রত্যাখ্যান চেক লিখলে হবে সংক্ষেপে। হ্যাঁ, প্রত্যাখ্যান চেক। প্রত্যাখ্যান চেকের পরিমাণ কত স্যার? প্রত্যাখ্যান চেকের পরিমাণ হচ্ছে 3,000 টাকা। কত হাজার টাকা? প্রত্যাখ্যান চেকের পরিমাণ হচ্ছে
3000 টাকা, প্রত্যাখ্যান চেকের পরিমাণ 3000 টাকা। ডান। তারপরে হচ্ছে কি ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, কি ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 7 নাম্বার চার্জ। হ্যাঁ, শুধু চার্জ লিখলাম। চার্জের পরিমাণ কত? চার্জের পরিমাণ হচ্ছে 100 টাকা। চার্জের পরিমাণ কত? 100 টাকা। আর তো এন্ট্রি নাই, আর কি এন্ট্রি আছে? একটি আদায়ের জন্য ব্যাংকে জমা, দেনা তো কিছু আসর আদায়, ইস্যুকৃত ব্যাংক লভ্যাংশ আর নাই, শেষ। তাহলে এবার যোগ করো, তাহলে এটা 100 টাকা না? তাহলে 10,000 আর হচ্ছে 3,000, 13,000, 13,100 টাকা। কত হাজার 100 টাকা? 13,100 টাকা। তো এখন কি করতে হবে? এটার সাথে এটা যোগ করে এটা বিয়োগ করে দিলে হবে। এটার সাথে এটা যোগ করে কি করে দিলে হবে? এটার সাথে এটা যোগ করে জুনায়েদ মামুন, আমার কোনো কোর্স নাই, আমার সবগুলো ফ্রি ক্লাস। আমাদের এই পেজে যদি তুমি রেগুলার ক্লাসগুলো করো তাহলে তোমার আর কোনো পেইড কোর্সের প্রয়োজন নাই। এবং আমাদের অ্যাকাউন্টিং আর ইউটিউব চ্যানেলে সব চ্যাপ্টারে ক্লাস দেওয়া আছে। আমাদের এই ফেসবুক পেজে আমরা প্রতিদিন ক্লাস নেই, ম্যাক্সিমাম দিনগুলোতে ক্লাস নেই এবং চ্যাপ্টার ধরে, যেমন আজকে ব্যাংক সম্পর্কে 4 নাম্বার ক্লাস। আজকের ক্লাসে তুমি ঠিক যতটুকু বুঝতে পারছো, যদি আগের ক্লাসগুলো তুমি করে থাকতা তাহলে তুমি আরো বেশি বুঝতে। আমাদের সব ক্লাস ফ্রি, আমাদের কোনো পেইড কোর্স নাই। তুমি যদি নিয়মিত শুধু ক্লাসগুলো করো ইনশাআল্লাহ সর্বোচ্চ ভালো কিছু করা সম্ভব। মানে আশা করি, আর আমি আশা করি তুমি ভালোই করবা। তো এখানে কত হাজার টাকা আসবে? ও আচ্ছা, এখানে একটা জায়গায় একটু ভুল হয়েছে আমার, এই জায়গাটা একটু ভুল হয়েছে। আসলে একটা জিনিস একটু খেয়াল করি, প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি। এই জায়গাটা একটু ভুল হয়েছে, আমি এটা একটু ব্যাখ্যা করে দিই সবাইকে। আচ্ছা, এনএসএফ চেক, ভালো করে খেয়াল করো। এনএসএফ চেক মানে হচ্ছে জমাকৃত চেক প্রত্যাখ্যান। এনএসএফ চেকের অর্থ কি? এনএসএফ চেকের অর্থ হচ্ছে জমাকৃত চেক প্রত্যাখ্যান। ভালো করে খেয়াল করতে হবে, জমাকৃত চেক প্রত্যাখ্যান মানে তুমি একটা চেক ব্যাংকে জমা দিছো, অর্থাৎ তোমার কাছে ধরো তুমি রহিমের কাছে টাকা পাও, রহিম তোমার একটা চেক দিল, এই চেকের টাকা আদায় করার জন্য তুমি ব্যাংকে জমা দিছো। ওই চেকটা যদি প্রত্যাখ্যান হয় তাহলে এটা হচ্ছে এনএসএফ চেক। তুমি যখন জমা দিছো তখন তুমি তোমার বইতে প্লাস করছো, আর ব্যাংকের কাছ থেকে যখন প্রত্যাখ্যান হয়ে আসছে তো ব্যাংক তো কিছু করে নাই, এজন্য তুমি যদি যোগ করছো তোমার আবার কি করে দিতে হবে? বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? এনএসএফ চেক সব সময় নগদান বইতে কি হয়? এনএসএফ চেক সব সময় নগদান বইতে বিয়োগ হয়। এনএসএফ চেক সব সময় নগদান বইতে বিয়োগ হয়, কিন্তু ঝামেলা আছে। এটা যদি এরকম হয়, ইস্যুকৃত চেক, ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান হয়েছে, ভালো করে খেয়াল করতে হবে বিষয়টা। ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান হয়েছে, দেখো জমাকৃত চেক আর ইস্যুকৃত চেক কিন্তু এক জিনিস না। জমাকৃত চেক মানে তুমি কারো কাছে টাকা পাইতে, সে তোমার চেক দিছে, এই চেকটা তুমি ব্যাংকে জমা দিছো। আর ইস্যুকৃত চেক মানে হচ্ছে কেউ তোমার কাছে টাকা পায়, তারে তুমি চেক দিছো। ধরো তোমার কাছে মিস্টার রহিম 20 টাকা পায়, তুমি তারে 20 টাকা চেক দিলা, কিন্তু রহিম যখন, এই যে রহিমে যখন তুমি চেক দিছো, তোমার তো তুমি ধরে নিছো যে টাকা সে উঠাই নিবে, তুমি তোমার বইতে মাইনাস করছো, ঠিক আছে ফাইন। এখন রহিম যখন এই টাকাটা উত্তোলন করতে গেল, ব্যাংকে গিয়ে দেখলো তোমার অ্যাকাউন্টে 20 টাকা নেই, 15 টাকা আছে। তখন ব্যাংক বললো ভাই এই চেকের টাকা পরিশোধ করা যাবে না, যার চেক তার কাছে নিয়ে যাও। তো রহিম কিন্তু আবার আমার কাছে আসবে, এসে বলবে এই আমার টাকা মারা দাও, তোমার চেক তুমি রাখো। তো ব্যাংক কিন্তু কিছুই করলো না। তাহলে আমি যদি মাইনাস করছি তখন আমার কি করতে হবে? প্লাস করতে হবে। আমি যদি মাইনাস করছি আমার কি করে দিতে হবে? প্লাস করে দিতে হবে। তাহলে খেয়াল করো বিষয়টা কি, নরমালি যদি এনএসএফ চেক প্রত্যাখ্যান চেকের কথা বলা থাকে, সাধারণত সুজা প্রত্যাখ্যান চেক বলতে বোঝাইতেছে জমাকৃত চেক প্রত্যাখ্যান। কিন্তু যদি এই শব্দটা স্পষ্ট করে বলা থাকে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান, তখন কিন্তু তোমাকে অবশ্যই বুঝতে হবে যে আমি আগে মাইনাস করছিলাম, এখন প্লাস করতে হবে। আর নরমালি প্রত্যাখ্যান চেক বলতে এনএসএফ চেককে বোঝায়, তার মানে প্রথমে যোগ করছি পরে বিয়োগ করতে হবে, সোজা হিসাব, ব্যাস। তাহলে এখানে আমরা যে ভুলটা করলাম, ভুলটা হচ্ছে এই যে এই ইস্যুকৃত শব্দটা আমিও ভালো করে খেয়াল করি নাই। তাহলে ইস্যুকৃত চেক যদি প্রত্যাখ্যান হয়েছে তাহলে আমি বিয়োগ করছিলাম, আর আমার কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা যে অঙ্কটা করছি সেই অঙ্কটার মধ্যে এই যে এই চেকটা আমরা এখানে যোগের মধ্যে নিয়ে আসতে হবে। কোথায় নিয়ে আসতে হবে? যোগের মধ্যে। ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান কেন যোগের মধ্যে আনতে হবে? কারণ আমি কি করছিলাম? বিয়োগ করছিলাম, আমার যোগ করতে হবে, যেহেতু প্রত্যাখ্যান হয়েছে। তাহলে এখানে 25,200 হয়ে যাবে। 25,200 হবে, নিচে হবে 10,100। তাহলে 25,200 10,100 যোগ বিয়োগ করলে আমরা आंसर পেয়ে যাব 85,100 টাকা। একটু ভুল। তাহলে এইভাবে যোগ বিয়োগ করলে आंसरটা তোমরা পেয়ে যাবে। ফাইন। এবার অনেকেই প্রশ্ন করো স্যার জাবেদা হয় কোন এন্ট্রিগুলার? জাবেদা হয় কোন এন্ট্রিগুলার? জাবেদা হয় সোজা কথা। সোজা কথায় যদি তুমি মনে রাখো যে ব্যাংক সমন্বয় বিবরণীতে জাবেদা দিতে হবে, কোন এন্ট্রিগুলার জাবেদা হবে? কেউ কি বলতে পারবা? ব্যাংক সমন্বয় বিবরণীতে কোন এন্ট্রিগুলার জাবেদা দিতে হয় কে বলতে পারবা? বলো তো দেখি,
ব্যাংক সমন্বয় বিবরণীতে কোন এন্ট্রিগুলো জাবেদা দিতে হয়? এই 4টা ক্লাস যদি কেউ করে থাকে আমার বিশ্বাস ইনশাআল্লাহ ব্যাংক সমন্বয় বিবরণীতে তার বড় ধরনের কোনো সমস্যা থাকবে না। বলো তো স্যার ব্যাংক সমন্বয় বিবরণীতে কোন এন্ট্রির জাবেদা দিতে হয়? এনিওয়ান, দেখি কেউ বলতে পারো কিনা। বলো একটু দেখি। কেউ কি পারবো না? আচ্ছা, অ্যাকাউন্টিং প্রশ্ন আজকে এসএসসি পরীক্ষা দিছে, আমি সবগুলো आंसर দিতে পারি না, কারণ আমার আসলে অফিসে একটু চাপ ছিল কাজের, তাই আর আমি সবগুলো आंसर করে দিতে পারি না। অনেকে এখন পর্যন্ত কোনো आंसर পায়নি। আচ্ছা, এইচএসসির ক্ষেত্রে কিন্তু আমরাই সবার আগে आंसर গুলো দেই। তো এখন আসলে জাবেদা দেওয়ার ক্ষেত্রে নরমালি জাবেদাগুলো কোথায় দেওয়া হয় বলো তো? নগদান বইতে। সোজা কথা, কোথায় জাবেদা দেই? নগদান বইতে আমরা, অর্থাৎ আমানতকারী জাবেদা দেয়। কে জাবেদা দেয়? আমানতকারী। কে জাবেদা দেয়? আমানতকারী। আবার খেয়াল করো, কোথায়? নগদান বইতে। আমানতকারী নগদান বইতে। তাহলে মনে রাখবা যে সকল এন্ট্রিগুলা নগদান বইতে যোগ বিয়োগ হয় নাই ওইগুলা জাবেদা হবে। সোজা কথা, যে সকল এন্ট্রিগুলা নগদান বইতে এখনো যোগ বিয়োগ হয় নাই ওই এন্ট্রিগুলারই জাবেদা হবে। আর যেটা অলরেডি যোগ বিয়োগ হয়ে গেছে ওটার জাবেদা হবে না। যেমন ধরো 2 নাম্বার আর 3 নাম্বার, তুমি যখন চেক ইস্যু করছো তখন কিন্তু তুমি তোমার বইতে মাইনাস করে ফেলছো, তাহলে তুমি অলরেডি তোমার বইতে এটা হিসাবভুক্ত করছো, তাহলে এটার আর জাবেদা দিতে হবে না। তাহলে অনুপস্থিত চেক বা বকেয়া চেকের জাবেদা হবে না, কারণ তুমি অলরেডি এটা হিসাবভুক্ত করে ফেলছো। এখন শুধু ব্যাংকের হিসাবভুক্ত করার বাকি আছে। আচ্ছা, তারপরে দেখো একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিছো, কিন্তু ব্যাংক এখন আদায় করে না। তো তুমি যখন ব্যাংকে চেক জমা দিছো তখন তো তুমি যোগ করে ফেলছো, ব্যাংক এখনো যোগ করে নাই, তাহলে অলরেডি কিন্তু তুমি তোমার বইতে যোগ করছো, তাহলে নতুন করে তোমার আর যোগ করার প্রয়োজন নাই। তাহলে দুইটা এন্ট্রির সাধারণত দুইটা এন্ট্রির কি হয় না? জাবেদা হয় না। এটা হচ্ছে পরিবহনাধীন চেক, আর হচ্ছে কি বকেয়া চেক। এটা পরিবহনাধীন চেক, আর এটা কি চেক? বকেয়া চেক। আমি কি বুঝাইতে পারছি কেন হয় না? কারণ এগুলো অলরেডি নগদান বইতে তুমি লিখছো, তাই আর তোমার জাবেদা দিতে হবে না। বাকিগুলোর একটাও নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই বিধায় তোমাকে জাবেদা দিতে হবে, এবং জাবেদাগুলো নরমাল জাবেদা একেবারে। দেখো, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, তাহলে এটা জাবেদা কি হবে বলো তো? দেনাদার কোথায় জমা দিছে? ব্যাংকে। তাহলে আমার টাকা বাড়ছে কোথায়? ব্যাংকে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, আর দেনাদার হিসাব ক্রেডিট। যেহেতু দেনাদার জমা দিছে, তাই কি না? দেনাদার হিসাব হচ্ছে ক্রেডিট। সোজা হিসাব, একেবারে সিম্পল জাবেদা যেটা সেটাই। ওকে, 5 নাম্বার ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান। এই জায়গায় একটু বুঝার ব্যাপার আছে। চেকটা যখন ইস্যু করছিলাম তাহলে আমি কার বরাবর ইস্যু করছি? নিশ্চয়ই কোনো পাওনাদারকে আমি চেকটা দিচ্ছি, যে আমার কাছে টাকা পায় তারই তো চেক দিচ্ছি, না আমি চেক দিতাম না। যখন আমি পাওনাদার বরাবর চেক ইস্যু করলাম, পাওনাদারকে যখন আমি চেক ইস্যু করলাম, ভালো করে খেয়াল করো, যখন চেকটা আমি ইস্যু করলাম পাওনাদারকে, তখন আমি জাবেদা দিছি পাওনাদার হিসাব ডেবিট। যেমন তোমরা বাংলায় করো না, পাওনাদারকে চেকে পরিশোধ, এরকম আর কি। পাওনাদার হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। পাওনাদার হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ ব্যাংক থেকে টাকা কমে যাবে। কিন্তু এই ইস্যুকৃত চেকটাই যখন আবার কি হইলো? প্রত্যাখ্যান হইলো। ইস্যুকৃত চেকটা যখন আবার প্রত্যাখ্যান হইলো, তখন এই জাবেদাটা কি হয়ে যাবে? উল্টায় যাবে। ঠিক নগদান বইতে চিন্তা করে দেখো, আমরা জমা দিলে একদিকে লিখি, প্রত্যাখ্যান হলে কিন্তু ঠিক তার উল্টা দিকে লিখি। তাহলে এখন এটা উল্টায় যাবে। উল্টা দিলে কি হবে? ব্যাংক হিসাব হয়ে যাবে ডেবিট, আর পাওনাদার হয়ে যাবে ক্রেডিট। পাওনাদার হয়ে যাবে ক্রেডিট। সোজা হিসাব, শেষ। আশা করি বুঝতে পারছো। তারপরে আসো হচ্ছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। কি আদায় করছে? ব্যাংক। তাহলে আদায় করে কোথায় যোগ করছে? অবশ্যই আমার অ্যাকাউন্টে। ব্যাংকে টাকা বাড়ছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, আর লভ্যাংশ আদায় করছে যেহেতু লভ্যাংশ হিসাব ক্রেডিট। সোজা হিসাব, একেবারে ইজি। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। চার্জ মানে হচ্ছে তোমার থেকে টাকা কাটছে। কোত্থেকে কাটছে? তোমার বাসায় এসে তোমার পকেট থেকে টাকা নিয়ে গেছে না, তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে ফেলছে। তাহলে টাকা কমছে কোথায়? ব্যাংকে। তাহলে ব্যাংকে কমলে ব্যাংক হিসাব কি হবে? ব্যাংক হিসাব হয়ে যাবে ক্রেডিট, আর ব্যাংক চার্জ হয়ে যাবে ডেবিট। যেহেতু তোমার ব্যাংক, এটা কি হবে? এটা তোমার ব্যাংক, ব্যাংক চার্জ হয়ে যাবে ডেবিট। ফাইন। আর হচ্ছে ব্যাংক সুদ, অর্থাৎ ব্যাংকে তোমার জমাকৃত টাকার উপর ব্যাংক সুদ দিছে, এটাকে বলে মঞ্জুরকৃত সুদ। অর্থাৎ ব্যাংক তোমার সুদ দিছে, তোমার অ্যাকাউন্টে টাকা বাড়ছে, তাহলে বাড়ার কারণে কোথায় টাকা বাড়ছে? ব্যাংকে। তাই ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ ক্রেডিট। ব্যাংক সুদ হচ্ছে ক্রেডিট। দেখো, এই জাবেদাগুলো যেগুলো করলাম, এগুলো কোনগুলোর? কোন এন্ট্রিগুলো জাবেদা করলাম? কোন এন্ট্রিগুলো জাবেদা দিলাম বলো? যে এন্ট্রিগুলো নগদান বইতে যোগ বিয়োগ হয় নাই ওইগুলোরই যোগ বিয়োগ হয়েছে। আগে এগুলো যোগ বিয়োগ হয়েছিল, তাই এগুলো আমরা কি দিই না? জাবেদা দিই। আর জাবেদাগুলো কি হবে?
সাধারণ যে জাবেদা আমরা নরমালি গতানুগতিক ভাবে যে জাবেদাগুলো করি সেই জাবেদাগুলো করলে হয়ে যাবে। তো আমি বিশ্বাস করি এই যে ব্যাংক সমন্বয় বিবরণীর আমরা আজকে সহ এই যে 4টা ক্লাস করলাম, এই 4টা ক্লাস যদি কেউ করে তাহলে তার আর ব্যাংক সমন্বয় বিবরণীতে কোনো সমস্যা থাকবে না। তো অনেকে আজকের ক্লাসটা করলো, আগের ক্লাসগুলো তুমি কোথায় পাবা? আগের ক্লাসগুলো 1 মাসের বেশি রেকর্ড থাকে না, আমাদের পেজেও আছে, বাট আমি আজকে এই 4টা ক্লাস আমাদের অ্যাকাউন্টিং আওয়ার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব ইনশাআল্লাহ। ওখান থেকে তোমরা চাইলে ধারাবাহিকভাবে 4টা ক্লাস করে নিতে পারবা। এবং আমি বিশ্বাস করি এই 4টা ক্লাস যদি কেউ করে মনোযোগ দিয়ে, তার এই ব্যাংক সমন্বয় বিবরণীতে আর কোনো সমস্যা থাকবে না। এবার আসো আমরা শুক্রবার একটা ধামাকা ক্লাস নিব। ধামাকা ক্লাস কি আবার? ধামাকা ক্লাস হচ্ছে আমরা অনেকে ভুল সংশোধনী জাবেদা অনেক ভয় পাই, করি না, পর ফলশ্রুতিতে কি হয় এডমিশনের টাইমে গিয়ে আবার ধরা খাই। সো এটা পরীক্ষা আসতেও পারে এবং খুব ইন্টারেস্টিং একটা টপিক, রেওয়া মিলের সাথে সম্পৃক্ত আছে। সো এই ব্যাংক সমন্বয় বিবরণী ইনশাআল্লাহ আমরা শুক্রবার তোমাদের ক্লাস নিব এবং আমি বিশ্বাস করি একটা ক্লাসেই তোমার পুরো ভুল সংশোধনী জাবেদা যে ভয় আছে সেটা দূর হয়ে যাবে। সবাই নিয়মিত আমাদের পেজে কানেক্টেড থাকো, আমাদের অ্যাকাউন্টিং আর ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে যদি তুমি কানেক্ট থাকো, আমি বিশ্বাস করি তুমি প্রাইভেট পড়া ছাড়াও খুব ভালো প্রস্তুতি নিতে পারবা। কোনো জায়গায় কোনো পেড কোর্সে না পড়লেও কোনো সমস্যা হবে না। শর্ত হচ্ছে প্রতিদিন আমাদের ক্লাসগুলো হয়, এগুলাতে অ্যাটেন্ড থাকতে হবে এবং অবশ্যই আমাদের পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করতে হবে, পরীক্ষাগুলো দিবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শুক্রবার অর্থাৎ কালকে কোনো ক্লাসের শিডিউল তোমাদেরকে দিচ্ছি না, শুক্রবার ইনশাআল্লাহ আমরা ভুল সংশোধনী দেখালার উপর ক্লাস করবো, ওই দিনই আমরা এটা শেষ করার চেষ্টা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।